ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি একটা ইংরাজি সাজেশন এনেছি। আগে আমার পরিচয়টা দিয়ে নিই, তার কারণ হচ্ছে তোমরা আমার কাছে কোনোদিনই ক্লাস করোনি বা আমিও তোমাদের ক্লাস করাইনি। ন্যাচারালি তোমাদের সঙ্গে আমার পরিচয় নেই এবং একজন অপরিচিত হঠাৎ সাজেশান দেবে, সেই সাজেশান তোমরা ফলো করবেই বা কেন, বা আমি বা হঠাৎ দিতে যাবই বা কেন, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন মাথায় আসতে পারে। যাই হোক, নিজের পরিচয়টা দিয়ে নিই। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আমি একজন স্কুলের শিক্ষক, ইংরাজির শিক্ষক। আমি অন্য কোনো বিষয় জানি না, মানে বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল অন্য কোনো বিষয় জানি না। আমি ইংরাজি পড়াই, আমি ইংরাজিটা একটু একটু জানি। আমি খুব একটা সাজেশানেও পটু না, আমি সাজেশান খুব একটা ভালো দিতে পারি না, কারণ আমি ইনফ্যাক্ট বিশ্বাস করি যে এত সাজেশানের দরকার হয় না। ছেলেমেয়েরা যদি পড়ে ভালো রেজাল্ট হয়। আমি ভালো রেজাল্টে বিশ্বাস করি, সাজেশানে না। তাহলে হঠাৎ আমি কেন তোমাদের সাজেশান দিচ্ছি, তাও কোনোদিন না পড়িয়ে? তার কারণ আমার এবারের এই এইচএসের কোনো টপিক পড়ানো হয়নি। আমি অন্যান্য ক্লাসগুলোর ভিডিও করে সেগুলো আপলোড করছি। যাই হোক, পড়ানো হয়নি তোমাদেরকে। তোমাদের এবারে সিলেবাসটাও এবারেই শেষ হয়ে যাচ্ছে। নতুন সিলেবাসের সমস্ত টপিকগুলোকে ধীরে ধীরে পড়াচ্ছি, মানে যেটা এখন পরবর্তী 5-10 বছর আরও যে সিলেবাসটা চলবে সেগুলোরই ভিডিও বানাচ্ছি। কাজেই যে সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে এবারে, তার ভিডিও বানানো হয়নি। তোমাদের সত্যি কথাটাই বললাম, মানে বানাইনি। তাহলে কেন সাজেশান দিচ্ছি? তার কারণ কয়েকজন চেনা জানা ছাত্রছাত্রী আমাকে বলল যে একটা উচ্চ মাধ্যমিকের সাজেশান করে দিতে। আমি সাজেশান খুব একটা ভালো দিতে পারি না, ইনফ্যাক্ট আমার সাজেশান পড়ে না। কিন্তু এবারে তোমাদের যেহেতু সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে, মানে এবারেই এই সিলেবাসে তোমরা লাস্ট পরীক্ষা দিচ্ছ, এরপরে সিলেবাস চেঞ্জ অলরেডি হয়েই গেছে। এবারে প্রশ্নটা মোটামুটি, মানে ইনফ্যাক্ট প্রশ্ন মোটামুটি একই ধাঁচেরই আসে, তাই এবারে প্রশ্নটা মোটামুটি বোঝা যাচ্ছে যে কি আসতে পারে বা কেমন হতে পারে। তাই তোমাদের ক্লাস যেহেতু করায়নি, মানে ক্লাস করাবার ইচ্ছা ছিল কিন্তু ক্লাস যেহেতু করায়নি, তা সাজেশানটা দিয়ে দিই। মানে সাজেশান ঠিক না, মানে আমি সাজেশান বলবো না, তবে এইগুলো পড়লে তোমরা ওই 90 থেকে 95 পাবে। মানে যা দেবো সেগুলো পড়লে 90 থেকে 95 পাবে। হয়তো আমি ক্লাস করে দিতে পারবো না, তবে যদি সময় সুযোগ হয়, তোমরা যদি বলো, মানে সেটা যদি তোমরা রিকোয়েস্ট করো, তাহলে কিছু প্রশ্ন উত্তর লিখে দিতে পারি, মানে যদি আমার সেই সময়টা থাকে। নইলে মোটামুটি যে জিনিসগুলো বলছি সেগুলোকে ফলো করলে 90 থেকে 95 পাবে। মানে পাওয়া যায় বলবো না, পাবে। এখনও অনেক সময় আছে, এখনও 2 মাস সময় আছে, কম সময় না। আমি দেখো এখানেতে হায়ার সেকেন্ডারি 2025-এর পোয়েট্রির একটা টপিকেরই প্রশ্ন দিয়েছি। একটা টপিকের দেখছো এক বোর্ড ভর্তি প্রশ্ন দিয়েছি, ঠিক আছে, ঘাবড়িও না। এখানটা একটাই প্রশ্ন দিয়েছি, একটা টপিকের একটাই প্রশ্ন দিয়েছি এবং সেই প্রশ্নটাই আসবে, সেই প্রশ্নটাই আসবে। ওকে, এটা হচ্ছে পোয়েট্রি, দ্য পোয়েট্রি অফ আর্ট বাই জন কিটস। তার থেকে আমি একটা প্রশ্ন দিয়েছি, মানে একসঙ্গেই সবটা সাজেশান দিয়ে দিতে পারতাম, কিন্তু 1 নম্বর কথা বানানো হয়নি। 2 নম্বর কথা হচ্ছে এই বোর্ডেতে আমার অন্য কোনো রকম গ্যাজেটস নাই, এই বোর্ডেতে আমাকে লিখতে হয়, লিখতে খুব বিরক্তি লাগে। যাই হোক, সেই জন্য একটা একটা করেই দিচ্ছি। এইটা প্রশ্নটা দেখছো, এটা অনেক কটা প্রশ্ন রয়েছে, কিন্তু বেসিক্যালি সব কটা প্রশ্নই একটাই প্রশ্ন। এবারে তোমরা একটা প্রশ্নই করে যাবে। ইনফ্যাক্ট আরও একটা সত্যি কথা তোমাদেরকে বলি, দ্য পোয়েট্রি অফ আর্ট থেকে একটাই প্রশ্ন হয়, সেই প্রশ্নটাকেই বিভিন্নভাবে দেওয়া হয়, বিভিন্ন আঙ্গিকে দেওয়া হয়। সেই আঙ্গিকটা বা সেই ভাবটা ছেলেমেয়েরা বুঝতে পারে না বলে ছেলেমেয়েদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, নিয়ে একাধিক প্রশ্ন তারা তৈরি করে, নিয়ে ন্যাচারালি একাধিক প্রশ্ন তৈরি করলে একটা প্রেশার বাড়ে, নিয়ে পরীক্ষা হলে তারা ঠিকমতো উত্তর করতে পারে না। আমি তোমাদেরকে এটা যেমন একটা প্রশ্ন দিলাম, এরকম যদি কম কম করে দেওয়া যায় সেরকমই কিছু তোমাদেরকে সাজেশান দেব, মানে সাজেশান না, একটু তোমাদেরকে বলবো, সেগুলো করে যেও, সেগুলো থেকেই পাবে।
বিশেষ করে এবারে যেহেতু সিলেবাসটা শেষ হয়ে যাবে সেই জন্য যা দেবো সেগুলো থেকেই পেয়ে যাবে। এবং মানে যা দেবো সেখান থেকে তোমরা মানে সেগুলোকে করে গেলে তোমরা 90% পাবে, তার কম পাবে না যদি সেগুলো করে যাও। কিন্তু একটাই কন্ডিশন, যে রকমভাবে বলবো, যা ভাবে বলবো সেরকমভাবে উত্তরগুলোকেও লিখতে হবে। মানে প্রশ্ন, জানো তো, প্রশ্ন দিয়ে দেওয়াটা ব্যাপার না, প্রশ্ন তো দিয়ে দেওয়াই যায়। আর বেসিক প্রশ্ন সব একটা করেই থাকে, একটা বা দুটো, সেগুলো থেকেই বিভিন্ন ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন সেট করা হয়। কাজেই একটা দুটো করে করলেই যথেষ্ট, কিন্তু সেই উত্তর লেখার কৌশলটা জানতে হয়। ইম্পর্টেন্ট থিং হচ্ছে উত্তর লেখার কৌশলটা। প্রশ্ন জানাটা ইম্পর্টেন্ট ব্যাপার না। তোমাকে আমি একটা প্রশ্ন বলে দেবো, সেই প্রশ্নটাই পড়বে, কিন্তু তারপরেও সেই প্রশ্নটা পড়েও তুমি তৈরি হয়েও যে লেখাটা লেখা দরকার সেই প্রশ্নের মধ্যে, যে মানে যে উত্তরটা লেখা দরকার সেটা তুমি হয়তো জানো না। ন্যাচারালি তুমি জানা প্রশ্ন পেয়েও যে নম্বরটা তোমার পাওয়া উচিত সেটা তুমি পাবে না। এই জন্য উত্তর লেখাটা খুব ইম্পর্টেন্ট। প্রশ্নের, আমরা বলি বাংলায়, প্রশ্নের লেজ ধরে উত্তর লেখো। তা মানে স্কুলে এগুলো আমরা বলি, ছাত্রছাত্রীদেরকে বলি যে প্রশ্নের লেজ ধরে উত্তর লেখ। তা তোমাদেরকেও আমার একটা কথা, প্রশ্নের লেজ ধরেই উত্তর লিখতে হয় এবং তাতেই নম্বরটা বেশি পাওয়া যায়। যাই হোক, আমি পরে তোমাদের সঙ্গে কিভাবে উত্তর লিখতে হয় সেসব নিয়েও একটু আলোচনা করব। যাই আজকে প্রথমে তোমাদেরকে একটাই প্রশ্ন দিই বা দুটো প্রশ্ন দিই। মানে আমার হিসাবে একটাই প্রশ্ন, অনেকের হিসেবে দুটো প্রশ্ন হবে। তা আমার হিসেবে কেন একটা প্রশ্ন, অনেকের হিসেবে কেন দুটো প্রশ্ন, তোমরা কি করবে আমি সেটা তোমাদেরকে সবই বলে দিই। দেখে নিই একবার দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে আমরা কি করব। কিটসের দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এমনিতেও একটাই প্রশ্ন হয়, আর পরীক্ষাতেও এই একটা প্রশ্নকে বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া হয়। ঠিক আছে, প্রশ্নটা এবারে কি আসবে, এবারে আসার কথা, মানে এই প্যাটার্নেতেই প্রশ্নটাকে সেট করার কথা, মানে উচিত কথা, মানে উচিত। আমি তো প্রশ্ন করছি না, কাজে আমি বলতে পারবো না যে কোনটা হবে, তবে এই রকম আঙ্গিকেই প্রশ্নটাকে সেট করা উচিত। সেটা হচ্ছে প্রথমে যে কালো কালিতে লিখেছি সেই আঙ্গিকে। হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তোমরা এগুলো মানে তোমাদের অলরেডি হয়ে গেছে, আমি জানি, তোমরা সব তৈরিই করেছো, জাস্ট আমি বলে দিচ্ছি, এবার দেখে নাও। হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এটারই অবলিক দেওয়া আছে, মানে এই রকমভাবে পড়তে পারে 6 নম্বরের একদম। অথবা আসতে পারে হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। দুটোই একই প্রশ্ন। কীরকম? প্রথম প্রশ্নে আছে হাউ ডাজ কিডস শো, কবি কিডস কীভাবে দেখিয়েছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ বা পৃথিবীর কবিতা ইজ নেভার ডেড, কখনোই মারা যায় না। সেকেন্ড প্রশ্নটাও একই, হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড, কেন কবি বিশ্বাস করেন যে পৃথিবীর কবিতা কোনোদিনই শেষ হয় না বা মারা যায় না। একই জিনিস। পরে অবলিক দিয়ে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এই সেকেন্ড প্রশ্ন হচ্ছে হোয়াই ডাজ কিডস ফিল, থার্ড প্রশ্ন হচ্ছে হাউ ডাজ কিডস শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার সিজ। সবই এক। এটাই এই কবিতার মেন প্রশ্ন, ইনফ্যাক্ট এটাই এই কবিতার একমাত্র প্রশ্ন। আমরা একাধিক প্রশ্ন করি বইগুলোতে, একাধিক প্রশ্ন, মানে একই জিনিসকে একাধিক জায়গায় একাধিক রকমভাবে প্রেজেন্ট করা হয়। তার একটাই কারণ, বইগুলোকেও তো অনেক কটা প্রশ্ন সেট করতে হবে। কিন্তু বেসিক ব্যাপারটা হলো এই কবিতাটাতে একটাই প্রশ্ন হয়। যারা বুদ্ধিমান তারা একটা প্রশ্নই করবে, কিন্তু তার সঙ্গে কয়েকটা জিনিসকে একটু খেয়াল রাখবে, এবং সেই একটা প্রশ্ন এবং কয়েকটা জিনিসকে খেয়াল রাখলে এটাই আসে। যেভাবেই আসুক, চলো দেখে নিই আমরা যে কিভাবে আসতে পারে, ও সেটাই লিখবে, তাতেই নম্বর পাবে। আমি তোমাদেরকে কেন বলছি, যারা খাতা দেখেন তারা জানেন যে পোয়েট্রি অফ আর্থ থেকে একটাই প্রশ্ন হয়, এবং তারা এটাও জানেন যে বুদ্ধিমান ছেলেরাই একটা প্রশ্নকেই তৈরি করে যাবে এবং সেটাকে তারা বিভিন্নভাবে ব্যবহার করবে। ব্যবহার করতে জানাটাই হচ্ছে শিক্ষা। কিভাবে তুমি একটা জিনিসকেই বিভিন্ন জায়গায় ব্যবহার করবে। ওকে, চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। নেক্সট প্রশ্নটা যখন আমি পড়বো দেখবে একটু আলাদা আলাদা লাগছে, কিন্তু বেসিক্যালি সেই একই জিনিস। কি আছে? হোয়াট ডাজ কিডস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ। পৃথিবীর কবিতা বলতে কিডস কী বলেছেন বা কী বুঝিয়েছেন? হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি নেভার সিজেস। তিনি কেন বলেছেন যে এই কবিতা কোনোদিনই
স্তব্ধ হয় না বা বন্ধ হয় না। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতাটা কী বিষয় নিয়ে? সেটা হচ্ছে কিটস দুটো সিজনকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। একটা হচ্ছে সামার সিজন, একটা হচ্ছে উইন্টার সিজন। সামার সিজনে আমরা দেখছি গ্রাসহপার বা ঘাসফড়িংগুলো সেই সামারের জয়গান গাইছে, আর উইন্টার সিজনে আমরা দেখছি ক্রিকেট বা ঝিঝি পোকা শীতের জয়গান গাইছে। এবং কবি কিটস এই দুটো সময় এবং এই দুটো এই ঝিঝি পোকা এবং ঘাসফড়িংয়ের মাধ্যমে তিনি এই জিনিসটাকেই প্রমাণ করতে চাইছেন যে পৃথিবীর কবিতা, মানে এই ঘাসফড়িংয়ের যে আওয়াজ, এই ক্রিকেট বা ঝিঝি পোকার যে আওয়াজ, এই গ্রীষ্মকালের যে আবহাওয়া তার যে আওয়াজ, শীতকালের যে স্তব্ধতা তার যে আওয়াজ, সবই আসলে পৃথিবীর কবিতা। মানে গ্রীষ্মকালে যে কবিতাটার জন্ম হচ্ছে সেই কবিতাটা শীতকালেতেও চলছে, এবং শীতকালেতে যে কবিতাটা চলছে সেটা আবার পরবর্তী গ্রীষ্মতেও চলবে। মানে পৃথিবীর কবিতা কোনোদিনই স্তব্ধ হবে না। এটাই হলো এই কবিতাটার বেসিক থিম। নেক্সট যে নীলকালিতে লিখেছি সেই একই প্রশ্ন কিন্তু একটু অন্য আঙ্গিকে, সেই জন্য অর দিয়ে, মানে এরকম আঙ্গিকেও প্রশ্নটা আসতে পারে। তবে এবারে চান্স বেশি এভাবে আসার, কিন্তু এইভাবেও আসতে পারে, কিন্তু এটা কোনো আলাদা প্রশ্ন না, এই একই প্রশ্ন। চলো প্রশ্নগুলো একবার দেখি। শুনে মনে হয় আলাদা, বিষয়টাকে বুঝে নাও, সবই একটাই। What picture of summer is presented in the poetry of earth? How does it been carried onto the picture of winter? গ্রীষ্মের কোন ছবি দ্য পোয়েট্রি অফ আর্থে বলা হয়েছে এবং সেই ছবিটা কিভাবে শীতকালেতে কবি বহন করে নিয়ে গেছেন। মানে গ্রীষ্মের, যখনই তুমি গ্রীষ্মের কথা বলবে তখনই তোমার কাছে সেই ঘাসফড়িংয়ের কথা বা গ্রাসহপারের কথা উঠে আসবে। সেই গ্রাসহপারটা গ্রীষ্মকালে কি করছে বা গ্রীষ্মকালেতে পৃথিবীর গান কীভাবে গাওয়া হচ্ছে তোমাকে বলতে হবে, এবং সেই গ্রীষ্মের গানটাই কীভাবে শীতকালেতে বহন হচ্ছে, কীভাবে শীতের স্তব্ধতার মাঝে সেই গ্রীষ্মের গানটা গাওয়া হচ্ছে, মানে আবহমান কাল ধরে কীভাবে সেই গানটা পৃথিবীর বুকে চলেই যাচ্ছে, কীভাবে ক্রিকেট বা ঝিঝি পোকারা সেই গ্রাসহপারের গানটাকেই কন্টিনিউ করছে, সেটাই তোমাকে এখানে বর্ণনা করতে হবে। এটা বর্ণনা করা শুনে আলাদা যে হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড, আর সেটাকেই কী করে ক্যারি করছে উইন্টারে, এই জিনিসটাই কিন্তু হাউ ডাজ কিট শো দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড বা নেভার সিজ। আমি কি মানে প্রশ্নটার টেকনিকটা বুঝতে পারলে যে আমি কি তোমাদের বলতে চাইছি? একটাই প্রশ্ন, সেটাকে এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নটা সেট করা হয়, দেখে মনে হয় আলাদা, কিন্তু কোনোটাই আলাদা না। একটা উত্তরই করবে, একটা উত্তরই। আমি কোনো সামারি করতে বলছি না, মানে শুনে মনে হবে যে আমি সামারি করতে বলছি বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে বলছি। স্যার ও তো সবাই একটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলে তো সবই লেখা যাবে, সে তো সবাই জানে। আমি সেরকম বলছি না, আমি বলছি একটা উত্তরই তৈরি করো। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা সামারি সেটাও দুপাতা হয়, তোমাকে তো লিখতে হবে 7-8টা লাইন, তুমি তো আর দুপাতা ধরে সেই জিনিসটা লিখতে পারবে না। কাজেই একটা উত্তরই তৈরি করো, তবে 8 লাইনের জায়গায় 10 লাইন কি 12 লাইন তৈরি করো। কেমন? বেসিক, এই কবিতার বেসিক যে প্যাটার্ন সেটা হচ্ছে পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, সেটাকে ধরে তার সঙ্গেই পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড এবং সেটা কীভাবে কবি বুঝিয়েছেন সেটা বলতে গেলেই তোমাকে গ্রীষ্মের কথা বলতেই হবে। পোয়েট্রি অফ আর্থের কথা বলতে গেলে তোমাকে গ্রীষ্মের কথা বলতেই হবে, এবং সেখানেতে গ্রীষ্মের কথা যখন বলবে গ্রাসহপারের কথা তোমাকে বলতেই হবে। সেই পোয়েট্রিটা কেন মরে যায়নি, সেটা কীভাবে শীতকালে ক্যারি হচ্ছে সেটাও তোমাকে শীতের রেফারেন্স দিয়ে বোঝাতে হবে, এবং শীতের রেফারেন্স যখন তুমি দেবে তখন তোমাকে ক্রিকেট বা ঝিঝি পোকার কথাটাও বলতে হবে। এটাই হচ্ছে তোমার এই প্রথম প্রশ্নটার উত্তর। সেখানেতে ওই ঝিঝি পোকার উপরে আরও 2টো লাইন এক্সট্রা জেনে যাও। ক্রিকেট বা ঝিঝি পোকা তারা কি করছে শীতকালেতে, সেটা 2টো লাইন তুমি যদি এক্সট্রা জেনে যাও, তোমার শীতের রেফারেন্সটাও হয়ে গেল, সঙ্গে তোমার ওই ক্রিকেট বা ঝিঝি পোকা কী করছে সেটাও জানা হয়ে গেল। গ্রীষ্মের সময়, গ্রীষ্মের যখন তোমাকে উত্তরটা লিখতে হবে, তুমি 4 লাইন লিখতে 6 লাইন আরও 2টো এক্সট্রা লাইন জেনে যাও গ্রীষ্মের সময়ে পৃথিবী কী গান গায় বা কীভাবে গান গায়, সেইটা আরও 2টো লাইন এক্সট্রা জেনে যাও। সঙ্গে যখন তুমি 2টো লাইন এক্সট্রা জানবে, তার মানে তোমার একটা গ্রাসহপারের যে কাজগুলো সেগুলোও তোমাকে লিখতে হবে। তার মানে তোমাকে হয়তো এখানে তুমি 8 লাইনের একটা নোট তৈরি করতে
তুমি 12টা লাইনের নোট তৈরি করো, 2 পাতার না, 12টা লাইনের নোট তৈরি করো, তাতে তোমার সমস্ত প্রশ্ন উত্তরগুলো ঢুকে যাবে এবং ওই একটাই তুমি লিখবে, নির্ভয়ে লিখবে। এবং তুমি যদি প্রশ্নের লেজ ধরে লেখা, লেজ ধরে মানে যে ডাইমেনশানে প্রশ্নটাকে ফেলছে, আমি কিন্তু এই প্রশ্নের জন্যই বলছি, দ্য পোয়েট্রি অফ আর্থের জন্যই বলছি, ওই একটা উত্তরকেই যে কোনো জায়গায় যে লাইনটা তুলে দিচ্ছে বা যেভাবে দিচ্ছে সেইটাকে দিয়ে শুরু করো, তুমি 90 অ্যান্ড অ্যাবাভ পাবে। স্যার সত্যিই কি পাবো? হ্যাঁ স্যার সত্যিই পাবে, ঠিক আছে, পাবে। তুমি সেই লেখাটা লেখো, মানে তুমি আগে 8 লাইনের সঙ্গে আরও 4টে লাইনকে কিন্তু তৈরি করে নাও। সেই 8টা লাইনের মধ্যে কি থাকবে? সেখানে গ্রাস হপারের অ্যাক্টিভিটিসগুলো একটু ইলাবোরেট করা থাকবে, সেখানে সামারের রেফারেন্সটা একটু ইলাবোরেট করা থাকবে, সেখানে ক্রিকেট বা ঝিঝি পোকার কাজকর্মগুলো একটু ইলাবোরেট করা থাকবে, এবং সেখানেতে শীতকালের অ্যাক্টিভিটিসগুলো ইলাবোরেট করা থাকবে। তুমি তো 8 লাইন লিখছিলে, সেখানে তো তোমার 3 লাইন একটা ইন্ট্রোডাকশন একটা কনক্লুশন বাদ দিয়ে 3 লাইন গ্রীষ্মের 3 লাইন শীতের লিখছিলেই প্রথম প্রশ্নটার জন্য, সেখানে আরও 2টো করে লাইন এক্সট্রা অ্যাড করে নিয়ে যাও। দরকার না হলে লিখবে না, ওই রকমভাবে এলে ওইটা দিয়েই ওটাকে হাইলাইট করে লিখবে। এটাই হলো পরীক্ষায় কম পড়ে বেশি নম্বর তোলার সিক্রেট। এবং যারা বেশি বেশি নম্বর পায় তারা প্রচুর পড়ে এমন না, তারা পড়াটাকে খুব সায়েন্টিফিক্যালি পড়ে, এবং সায়েন্টিফিক্যালি পড়লে অটোমেটিক পরীক্ষার নম্বরও বাড়ে। ওকে, বুঝতে পারছো তো যে মানে ব্যাপারটা একই। হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ ডাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার, এরকমভাবেও আসতে পারে। সেখানে নম্বরের বিভাজনটা থাকে 4+2, কিন্তু এই প্রশ্নটাই। আর একটা আছে, আইডেন্টিফাই দ্য ভয়েসেস অফ দ্য পোয়েট্রি অফ আর্থ, হাউ ডাজ কিস এস্টাবলিশ ইটস কন্টিনিউটি থ্রু দিস ভয়েস। একই প্রশ্ন এখানে আছে যে কোন কোন কণ্ঠস্বর এই পোয়েট্রি অফ আর্থে কিস শুনতে পেয়েছেন এবং কিভাবে একটা কণ্ঠস্বরকে পরবর্তী ক্ষেত্রেও কন্টিনিউ হচ্ছে সেটা বর্ণনা। এখানে কোন কোন কণ্ঠস্বর আমরা শুনতে পেয়েছি? এখানে আমরা গ্রাস হপারের কণ্ঠস্বর শুনতে পেয়েছি, এখানে আমরা ক্রিকেট বা ঝিঝি পোকার কণ্ঠস্বর শুনতে পেয়েছি। গ্রাস হপার গ্রীষ্মের দিনেতে সে কি করছে সেটা তোমাকে এই উত্তরটার জন্য বলতে হবে। আর সেই একই গ্রাস হপারের গানটা কিভাবে শীতকালে এই ঝিঝি পোকার গানের মধ্যে কন্টিনিউ হচ্ছে সেটা তোমাকে উত্তর হবে। মানে যেটা এই আগের যে প্রশ্নটা সেটা হুবহু এই সেম প্রশ্ন, ঠিক আছে। এখানেতে যে তুমি অ্যাড করছো, কিন্তু এখানেতে অ্যাডের ব্যাপার না, হুবহু সেম প্রশ্ন। এই জন্যই আমি অর দিয়ে যে এটা একরকমভাবে আসে, এটা একরকমভাবে আসে, এটা এর পরে যেটা সেটাও এই একই জিনিস, কিন্তু সেটাকে যদি তো দেয় সেটাকে তোমাকে প্রত্যেকটা লাইনকে আলাদা আলাদা করে ওই একই উত্তর থেকে লাইনগুলোকে খালি আলাদা আলাদা করে লিখতে হবে। কি আছে সেটা? কোটেশনের মধ্যে হি রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, ফ্রম হুইচ পোয়েম ইজ দিস লাইন কোটেড। কোন কবিতা থেকে এই লাইনটা নেওয়া হয়েছে তোমাকে লিখতে হবে, যে ওই দ্য পোয়েট্রি অফ আর্থ সেটা আলাদা করে লিখতে হবে। তারপরে দিয়েছে হু রেস্ট অ্যাট ইজ অ্যান্ড হোয়েন, কে রেস্ট নেয় খুব শান্তভাবে এবং কখন নেয় তোমাকে তখন আলাদা করে বলতে হবে যে গ্রাস হপার রেস্ট নেয় কখন নেয় গ্রীষ্মের দিনেতে, সেটাকে আলাদা করে বলতে হবে। মানে সেই একই উত্তর থেকেই কেটে তুমি লাইনটাকে আলাদা করে লিখবে। ডেসক্রাইব দ্য অ্যাক্টিভিটিস, তার যে গ্রাস হপারে যে কাজকর্ম যেটা তুমি এই প্রশ্নতেই করেছো সেই 4টে লাইন লিখে দাও, তাতেই তুমি ফুল মার্কসটা পাবে। এর জন্য আলাদা করে কিছু করার দরকার নেই। তাহলে বুঝতে পারছো তো যে এই সমস্ত প্রশ্নই ওই একটা উত্তরের মধ্যেই লুকিয়ে আছে। এইটা আমরা বুঝতে পারি না বলে আমাদের কাছে ইংরেজিটা কঠিন লাগে, মনে হয় যে অনেক করতে হচ্ছে। এইটাকে বুঝিয়ে দেওয়াটা একজন টিচারের কাজ, যে এত বেশি ঘাবড়ে যেও না, এত বেশি পড়তে হয় না, পড়াটাকে একটুখানি বুদ্ধিমত্তার সঙ্গে পড়ো। সারাদিন বই নিয়ে বসে থাকলেই কি পড়া হয়? পড়াটাকে একটুখানি বুদ্ধি খাটিয়ে পড়তে হয়, যাতে আমার পরিশ্রম হবে অল্প, কিন্তু বেশি বেশি পড়লে বড় ক্লাসে বেশি বেশি পড়তে হয়, কিন্তু বেশি বেশি পড়লে মাথায় চাপও তো পড়ে, তোমাদেরকে তো অনেক কটা সাবজেক্টও পড়তে হবে। কাজেই একটুখানি বুদ্ধি খাটিয়ে পড়ো। পোয়েট্রি অফ আর্থ থেকে একটাই প্রশ্ন করো, সেটাই পড়বে, এবং নির্ভয়ে যে প্রশ্নই আসুক, যে প্রশ্নই দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে আসুক, তুমি এই উত্তরটাই লিখবে। খালি
প্রশ্নটা যেভাবে আসছে তার লেজটাকে ধরে লিখবে। লেজ ধরে উত্তর লেখাটাই পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার সিক্রেট। যাই হোক, এই একটা প্রশ্নই করো, তবে কি করতে হবে, এই সমস্ত প্রশ্নগুলোকে ধরে উত্তরটাকে তৈরি করো। মানে যে উত্তরটা লিখবে সেই উত্তরটা একটুখানি 8-এর জায়গায় 12 লাইনের বানাও, এবং তাতে যেন এই সমস্ত রেফারেন্স, যেমন গ্রীষ্মকালের রেফারেন্স, শীতকালের রেফারেন্স, গ্রাসহপারের রেফারেন্স, ক্রিকেটের রেফারেন্স, এই রেফারেন্সগুলো যেন থাকে। তোমরা যদি বলো যে স্যার এইটা আর এই 4 লাইন এক্সট্রা করতে পারবো না, যদিও খুব একটা তোমাদের কঠিন কিছু বলিনি, নিজে লিখতে পারলে এতটাও বলার দরকার হয় না। তাই যাই হোক, 4 লাইন করতে পারবো না, তাহলে কি করতে হবে, তাহলে ওই একই প্রশ্নতে, মানে ওই যে 8 লাইন করছো সেই উত্তরের মধ্যেই দেখে নাও গ্রাসহপারের রেফারেন্স, গ্রীষ্মকালের রেফারেন্সটা 1-2 লাইন আছে কি না, দেখে নাও ক্রিকেটের রেফারেন্সটা, শীতকালের রেফারেন্সটা 1-2 লাইন আছে কি না, এবং প্রশ্নটা যখন যেভাবে দেবে সেই লাইনটাকে সামনে নিয়ে এসে উত্তরটা লেখো। তাহলে হয়তো তুমি 90 অ্যান্ড অ্যাবাভ পাবে না, তবে 85 অ্যান্ড অ্যাবাভ পাবে। টিচাররা, মানে যারা খাতা দেখেন, তারা নম্বর মোটেই কাটতে চান না, তারা নম্বর দিতে চান। উত্তরগুলো লেখো, ঘাবড়ে যেও না, এগুলো কোনো হাতি ঘোড়া ব্যাপার না, খুব সোজা ব্যাপার। আর এই কবিতার বললাম তো, এই কবিতার একটাই প্রশ্ন হয়, এই কবিতার একটাই উত্তর হয়, সেটাকেই ঘুরিয়ে পেঁচিয়ে প্রত্যেক বছরের জন্য তো প্রশ্ন সেট করতে হবে, এই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিতে হবে। আজকে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকেই দিলাম, মানে ইনফ্যাক্ট আমি আজকেই সব সাজেশান দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার দেখছো তো একটা মানে ভিডিও করতেই, মানে একটার সাজেশান দিতেই মোটামুটি 10 মিনিট 12 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। মানে শুধু সাজেশান দিলেই তো হবে না, জিনিসটাকে বলে দিতে হবে যে কী করতে হবে না করতে হবে। মানে সাজেশানের থেকেও ওটা বেশি ইম্পর্টেন্ট। সাজেশানে 1-2টোই থাকবে, কিন্তু ওইটা বুঝিয়ে নেওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। কাজেই একটাতেই এত বড় হয়ে যাচ্ছে, ওটাতে অনেক বড় হয়ে যেত, এই জন্য আজকে একটাই দিলাম, বাকিগুলোও দিয়ে দেব। ভালো লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের পরীক্ষার আগে তোমরা মোটামুটি আরও, মানে শুধুমাত্র সাজেশান না, কীভাবে লিখবে, কীভাবে নম্বর বাড়াতে হয়, সব জানতে পেরে যাবে। আর সবথেকে বড় কথা, আমি সাজেশান দিই না, মানে একদমই সাজেশান দিতে আমি পছন্দ করি না। তারপরে যখন আমি সাজেশান দিচ্ছি, তাহলে সাজেশানটাকে ভালো করে ফলো করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।